আমি ক্লাস 7-এর একজন ছাত্রী। আমি রেজাল্ট ভালো করায় স্যার আমাকে পছন্দ করতেন। স্যার আমাকে নিজের মেয়ের মতন দেখতেন। একদিন স্যার আমায় বলল, শোনো মা, তুমি আজ ছুটি শেষে আমার অফিসে দেখা করে যেও। যখন স্কুল ছুটি হলো তখন দেখা করতে গেলাম। তারপর আমার সাথে যা ঘটেছিল সেটা আমার কল্পনার বাহিরে। আমাদের স্কুলের গণিত টিচার মোহন স্যার, উনি সহকারী প্রধান শিক্ষকও। আমাদের এবছর থেকে ক্লাস নিচ্ছেন। আমাদের কম্বাইন্ড স্কুল। ছেলেরা একপাশে আর মেয়েরা একপাশে বসি। স্যার খুব ভালো গণিত বোঝান। তবে স্যার বেশিরভাগ সময় আমাদের ভালো করে পড়ান। পড়াও বেশি আমাদের ধরেন। ছেলেদের পড়া কম ধরেন। আর পড়া না পারলে খুব মারেন। আর আমাদের পড়া না হলে কিছুই বলেন না। আর পড়া পারলে আশীর্বাদ করে দেন। বেশ কিছুটা সময়। কেউ কেউ হয়তো স্যারের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা পায় না। তবে বেশিরভাগই ঠান্ডা বরফের মতো চুপ থাকে। কারণ স্যারের কথার অবাধ্য হলে স্যার তার অফিস রুমে ডেকে পাঠায়। আজ আমায় ডেকে পাঠিয়েছিল। খুব ভয়ে ছিলাম। আমার হাতের লেখাগুলো নাকি খুব সুন্দর। স্যার আমাকে উপদেশ দিয়ে বললেন, তোমার হাতের লেখা খুব সুন্দর হয়, তুমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। স্যার আমার খুব প্রশংসা করেছিল। আমাকে দেখতে নাকি স্যারের মেয়ের মতো। আমার মতো স্যারের নাকি একটা মেয়ে আছে। আমাকে স্যার পরীক্ষায় বেশি নাম্বার দিবেন। কারণ হলো আমি নাকি দেখতে স্যারের মেয়ের মতো। স্যার এরকম ভাবে আমায় ডাকতেন স্যারের অফিসে। আর ক্লাসে যেন বেশি কথা না বলি। স্যারের অফিস থেকে বের হবার পর আমার মনে হয়েছিল, স্যার এরকম অদ্ভুত কেন। স্যার আমাকে বলেছিল, মা, তোর মতো আমার যে মেয়েটা ছিল সে বেঁচে নাই, মারা গেছে আরো 5 বছর আগে। স্যারের এই কথাগুলো শুনে আমি কেঁদে ফেলি। তারপরের ক্লাসগুলো আমি আর ঠিক করে করতে পারিনি। ছুটি হবার সাথে সাথেই বাসায় চলে এসেছি। দুদিন স্কুলে যাইনি। আজ স্কুলে আসার পর টিফিনে সব মেয়েরা আমায় ঘিরে ধরল। স্কুলের কিছু বড় আপু এসেছে। সেদিন কি হয়েছিল সবাই জানতে চায়। আমি তাদের কিছুই বলতে পারলাম না। তখন আমার এক বান্ধবী বলল, স্যার নাকি ওকেও ডেকেছিল। ওকেও বলেছিল স্যারের অফিসের জমা খাতা পত্রগুলো দেখতে, এরকম স্যার তাকেও ডেকেছিল। স্যার ওকেই এই কথা বলেছিল যে তাকেও নাকি দেখতে তার মেয়ের মতো। আরেক আপু বলল, এই তো মাত্র শুরু। এমন আরো হবে। আর কাউকে কিছু বললে শুধু পরীক্ষায় ফেলই করাবে না, সাথে নাকি মিথ্যা বলে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দিবে। আরেক আপু বলল, উনি একদিন একটা সমস্যার কারণে স্যারের কাছে ছুটি আনতে গেলে স্যার তাকেও নাকি বলেছিল তাকেও দেখতে স্যারের মেয়ের মতো। আমি ঠিক বুঝতে পারছি না, স্যার যাকে তাকে বলে তাকে নাকি দেখতে তার মেয়ের মতো। খুব অদ্ভুত ব্যাপার তো। আসলে স্যারের কি জ্ঞান হারিয়ে ফেলেন নাকি? আমি আপুকে বললাম, আপু, আপনারা কিছু বলেন না? কি বলবো বলো? কিছু একটা তো করেন। এভাবে আর কতদিন? আর কেন এই চুপ থাকা? তুমি ঠিক যে কারণে চুপ হয়ে আছো। আর কাকে বলবে বলো? স্যার কাউকে জানানোর সুযোগই দেয় না। 2 সপ্তাহ পর আমাদের প্রধান শিক্ষক সবাইকে অ্যাসেম্বলিতে দাঁড় করিয়েছেন। আমাদের প্রধান শিক্ষক খুবই ভালো। মাটির মানুষ। আমাদের সাথে স্যারের দেখা খুবই কম হয়। স্যার নানা কাজে ব্যস্ত থাকেন। তবে যখনই দেখা হয় আমাদের সাথে খুব হেসে মায়া দিয়ে কথা বলেন। কিন্তু আজ স্যার হাসছেন না। সবার দিকে কেমন করে তাকিয়ে আছেন। হঠাৎ করেই বলা শুরু করলেন, আমাকে তোমরা ক্ষমা করো। আমি তোমাদের যোগ্য নই। আমি স্কুলটাকে আদর্শ স্কুল করতে গিয়ে তোমাদের দিকেই খেয়াল করিনি। তোমরা কিসে কষ্ট পাচ্ছ বুঝতে পারিনি। আজ থেকে কোনো শিক্ষক কাউকে মারবেন না। তোমরা আর শিক্ষকের কাছ থেকে অবহেলাও পাবেন। তোমাদের আর কোনো শিক্ষক মারতে পারবে না। আর আজ থেকে ছেলেদের সকল সমস্যার জন্য একজন পুরুষ শিক্ষক আর মেয়েদের জন্য মহিলা শিক্ষক থাকবে। নিজেদের সকল সমস্যার কথা তাদের জানাবে। ছুটির প্রয়োজনে তারাই ছুটি দিবে। এরপরও কারো সমস্যা থাকলে আমায় জানাবে। দয়া করে কেউ চুপ থাকবে না। পরে আমরা জেনেছিলাম স্যারকে কে যেন চিঠি দিয়ে সব জানিয়েছিল। স্কুলের শিক্ষকের এরকম লেখাপড়ায় অবহেলা করার জন্য তার বিরুদ্ধে চিঠি লিখেছিল। আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম। আর মনে মনে চিন্তা করলাম, স্যার যাকে তাকে নিজের মেয়ে মনে করে। এটা তো একটা অদ্ভুত ব্যাপার।
না, এই স্কুলে পড়ালেখা তেমন ভালো হয় না। আমি এই স্কুলে লেখাপড়া করব না, মনে মনে সিদ্ধান্ত নিলাম। আমি বাড়িতে গিয়ে বাবাকে বললাম, বাবা, যদি আমাকে লেখাপড়া করাতে চাও তাহলে আমাকে একটা মহিলা মাদ্রাসায় ভর্তি করে দাও, যেখানে আমি হিজাব পরে মাদ্রাসায় যাব। বাবা আমার কথা শুনে বাবা বলল, দেখো মা, আমি কিছুদিন পর তোমাদের অন্য শহরে গিয়ে বাসা রাখব। মা, আর কিছুদিন লেখাপড়াটা করো, তারপর শহরে গিয়ে তোমার যা যেখানে ইচ্ছা সেখানেও লেখাপড়া করতে পারবে, আমি কোনো বাধা দিব না। আমি বললাম, বাবা, তাহলে কতদিন পর শহরে উঠবা? বাবা বলল, তুমি ক্লাস 8-এ যখন উঠবে তখন চলে যাব। আর বেশি দিন ওয়াট করতে হবে না, মাত্র 6 মাস। ভুলেই গেছি আমার পরিচয়টা দিয়ে দেয়। আমার নাম ইসরাত। আমি 7ম শ্রেণীতে পড়ি। আমার বাবা একজন ব্যবসায়ী। আমরা 2 বোন 1 ভাই। সবার বড় হচ্ছে আমার বোন, নাম হেলেনা, বিয়ে হয়েছে প্রায় 5 বছর হবে। আমার বড় ভাই শিহাব এইবার কলেজে ইন্টার 2nd ইয়ারে পড়ে। আমার পরিবারের মধ্যে আমি সবার ছোট, তাই সবাই আমাকে চোখে চোখে রাখে। আমরা থাকি নানার বাড়িতে। আমার বাবা আমার মাকে বিয়ে করায় আমার দাদা তার বাড়িতে জায়গা দেন নাই, তাই আমরা নানুর বাড়িতে থাকি। আমার নানুর বাড়ির এলাকাটা তেমন ভালো না, কিন্তু আমরা এই এলাকার অনেক অত্যাচার সহ্য করে নানুর বাড়িতেই থাকি। তবে আমার বাবা শহরে একটা বাসা রাখবে বলেছিল এবং সেই বাসায় আমরা কিছুদিন পর চলে যাব। আমার বাবার ইচ্ছা আমি বড় হয়ে একজন ডাক্তার হব। যাই হোক, বাবা আমায় বলল, মা, তুমি আর এই স্কুলে 6টা মাস কষ্ট করে লেখাপড়া করো, কারণ এখানের স্কুল ভালো না। শিক্ষকরাও ছাত্রদের ভালো করে লেখাপড়া শিখায় না। আর তাই আমার লেখাপড়ার মনমানসিকতা এখান থেকে একেবারে উঠে গেছে। তারপর বাবার প্রতি থাকিয়ে লেখাপড়া করে যাচ্ছি। যাই হোক, আমি 1 সপ্তাহ পর স্কুলে গেলাম। স্কুলের গণিত শিক্ষক, যার কথা একটু আগেই বলেছি, আপনার শুনেছেন। গণিত টিচার মোহন আমাকে টিফিন আওয়ারে আমাকে তার অফিসে ডাকলেন আর বললেন, বসো মা, তোমার সাথে কিছু কথা আছে। স্যারের ডাকে আমি স্যারের অফিস কক্ষে প্রবেশ করলাম। স্যার বলল, তুমি এতদিন স্কুলে আসোনি কেন মা? আমি বললাম, আমি অসুস্থ ছিলাম। স্যার বললেন, মা, ঠিক তোমার মতো আমার একটা মেয়ে ছিল। সে আজ পৃথিবীতে নেই, সে পরপারে চলে গেছে। আমার মেয়ের সাথে তোমার চেহারার অনেক মিল আছে। আমি স্যারের কথাগুলো মন দিয়ে শুনছিলাম। স্যার এসব কথা বানিয়ে মিথ্যা বলছে, এটা আমি ভালো করে জানি, কিন্তু আমি স্যারের কথাগুলো শুনছিলাম। স্যার বলল, স্যারকে আমি বললাম, স্যার আপনি তো আমার বাবার মতো, আপনি মিথ্যা কথা বলেন কেন? কেন মা, আমি আবার মিথ্যা বললাম কখন? আচ্ছা স্যার, আপনি বলেছেন আমি দেখতে আপনার মেয়ের মতো। আমার চেহারার সাথে আপনার মেয়ের চেহারার অনেক মিল আছে। এই কথা কয়জনকে বলেছেন স্যার? স্যার অবাক হয়ে বললেন, মা, তুমি কি বলছো? আমি তো শুধু তোমারে বলেছি তুমি আমার মেয়ের মতো। সত্যি বলছি, আমি আর কারো মাঝে আমার মেয়ের চেহারা দেখতে পাইনি। আচ্ছা মা, তোমাকে কে বলেছে আমি মিথ্যা কথা বলেছি? প্রিয় বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক জানাই। আর আজ ব্যস্ততার কারণে গল্পটি শেষ করতে পারলাম না। গল্পের পরের পার্ট খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে। আজ ঈদের রাত, তাই আজ শেষ করতে পারলাম না। গল্পটি পরের পার্ট শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আমার 32 বছর বয়সী দিদি অনেক বছর পর আমাদের বাড়িতে ফিরে এসেছিলেন। তাকে দেখে মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হল। একসময় সে নিজের পছন্দমতো কাজের খোঁজে অন্য শহরে চলে গিয়েছিল। তখন বাবার সঙ্গে তার বিয়ে নিয়ে বেশ বড়সড় একটা তর্ক হয়েছিল। সেই রাগ আর অভিমানে সে বাড়ি ছেড়ে চলে যায়। দিদির বাড়ি আসার পর থেকে সে সবসময় আমার আশেপাশে ঘোরাঘুরি করত। একদিন সকালে আমি গোসল করে এসে দ্রুত জিন্স পরতে গিয়ে সমস্যায় পড়লাম। জিন্সটি এক জায়গায় আটকে গিয়ে খুব ব্যথা হচ্ছিল। ব্যথার কারণে আমি অসাবধানতাবশত মাকে ডাকতে শুরু করলাম। তবে মা তখন বাড়িতে ছিলেন না। আমার চিৎকার শুনে দিদি দৌড়ে আমার ঘরে এসে উপস্থিত হল। তার পরবর্তী আচরণ আমাকে চমকে দিয়েছিল। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, দিদি, আমি নিজেই পারব। কিন্তু তিনি শান্তভাবে বললেন, লজ্জা পেলে সমস্যাটা আরও জটিল হতে পারে। আমাকে সাহায্য করতে দাও। আমি কিছু বললাম না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। তারপর হঠাৎ আমার দিদি ছিলেন অনেক সুন্দর, গায়ের রং ছিল অনেক ফর্সা। তার বয়স 32 হলেও তাকে দেখলে মনে হতো এখনও তার বয়স 18।
কারণ তিনি তার শরীরের অনেক যত্ন করতেন, যা তাকে অনেক আকর্ষণীয় করে তুলত। জানি না কেন তিনি এখনও বিয়ে করেননি। আমার নাম ঈশান। আমি 10ম শ্রেণীর ছাত্র। আমার জীবন অন্য সাধারণ শিশুদের মতো ছিল না, কারণ বাবা মা দুজনেই কর্মজীবী। বেশিরভাগ সময় বাড়ি ফাঁকা থাকত, বিশেষ করে দুপুরে স্কুল থেকে ফিরে নিজেকে একা পেতাম। প্রায়ই ভাবতাম যদি কেউ থাকত যে আমার অপেক্ষায় থাকত, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। একদিন হঠাৎ আমার দিদি প্রিয়া বাড়ি ফিরে এলো। অনেকদিন ধরে সে অন্য শহরে পড়াশোনা এবং চাকরি করছিল। বাড়ি ফেরার পর থেকে সে আমার সঙ্গে সময় কাটাতে শুরু করল। স্কুল থেকে ফিরে দেখতাম সে আমার অপেক্ষায় বসে আছে। আমরা গল্প করতাম, একসঙ্গে খেতাম, সময় কাটাতাম। একদিন আমি বইপত্র গুছাতে গিয়ে সমস্যায় পড়ি। দিদি হেসে এসে বলল, তুমি এত এলোমেলো কেন? সে গুছিয়ে দিয়ে বলল, এভাবে একটু ঠিকঠাক চললে তো ভালো হয়। ধীরে ধীরে আমাদের দিনগুলো সুন্দর হয়ে উঠল। দিদি আমার জীবনের শূন্যতাগুলো পূরণ করল। তার বয়স 32 বছর, এখনও বিয়ে হয়নি। বাবা জানালেন সে কিছুদিন আমাদের সঙ্গে থাকবে। এই খবর যেন আমার জীবনে নতুন আলো নিয়ে এলো। অবশেষে আমার পাশে কেউ থাকবে, আমার গল্প শুনবে এবং যত্ন নেবে। বাড়ির দরজা পার হওয়ার সঙ্গে সঙ্গেই দিদি আমাকে দেখে গলা জড়িয়ে ধরল। সে হাসিমুখে বলল, তুই তো অনেক বড় হয়ে গেছিস ঈশান। তার কণ্ঠে এমন একটা মমতা আর ভালোবাসা ছিল, যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ওই মুহূর্তের অনুভূতি আমি কোনো কথায় প্রকাশ করতে পারব না। বাবা দিদির থাকার জন্য আমার ঘরে ব্যবস্থা করলেন। প্রথমে একটু অস্বস্তি লাগলেও, কারণ আমি কখনো আমার ঘর কারো সঙ্গে ভাগ করিনি। দিদির সঙ্গে ঘর শেয়ার করা আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা হল। আমি খুশি মনে রাজি হয়ে গেলাম। দিদি আসার পর থেকেই আমার জীবনে অনেক পরিবর্তন এলো। দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে আমি দেখতে পেতাম দিদি দরজার সামনে আমার জন্য অপেক্ষা করছে। আমি ঘরে ঢুকতেই সে আমার স্কুল ব্যাগটা নিয়ে বলতো, আগে হাত ধুয়ে নে, তারপর খেতে বসবি। তার এই যত্ন আর ভালোবাসা আমার দিনগুলোকে আরও সুন্দর করে তুলেছিল। আমাদের সময়টা কাটত গল্প, হাসিঠাট্টা আর স্মৃতিচারণে। দিদি আমার পড়াশোনা এবং অন্যান্য বিষয়ে আমাকে সাহায্য করত। সে শুধু আমার দিদি নয়, আমার সবচেয়ে ভালো বন্ধুতে পরিণত হয়েছিল। দিদি শুধু আমার খাওয়া দাওয়া দেখাশোনা করত না, আমার পড়াশোনাতেও সাহায্য করত। এমনকি আমার হোমওয়ার্ক করতেও পাশে থাকত। আমি জানতাম দিদি বাড়িতে আসার পেছনে আরেকটি বড় কারণ ছিল। কয়েক মাস আগে আমার থাইরয়েড রোগের সমস্যা ধরা পড়ে। আমার বয়সে এটি খুবই অস্বাভাবিক ছিল এবং আমার জন্য একটি বড় ধাক্কা। এই রোগের চিকিৎসার জন্য আমাকে প্রতিদিন থাইরয়েডের ইনজেকশন নিতে হতো। একজন পুরুষ নার্স প্রতিদিন দুপুরবেলা আমার বাড়িতে এসে আমাকে ইনজেকশন দিত। সে খুব দায়িত্ব নিয়ে তার কাজ করত। যদিও ইনজেকশন নেওয়া আমার জন্য সহজ ছিল না, কিন্তু এটি ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। দিদি বাড়িতে আসার পর থেকেই আমার জীবন অনেক বদলে যায়। সে আমার স্কুল যাওয়া থেকে শুরু করে পড়াশোনার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সকালবেলা সে আমাকে সময়মতো ঘুম থেকে তুলে স্কুলের জন্য তৈরি করত। দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় দিদি দরজায় অপেক্ষা করত। ব্যাগটা আমার কাছ থেকে নিয়ে মিষ্টি করে জিজ্ঞেস করত, আজ স্কুল কেমন গেল? তার এই যত্ন এবং ভালোবাসা আমার জীবনের কঠিন সময়গুলোকে অনেক সহজ করে তুলেছিল। দিদি শুধু আমার দিদি নয়, সে আমার জীবনের এক বিশাল শক্তি হয়ে উঠেছিল। সেদিন তার কথাগুলো শুনে আমার মনের ভার অনেকটা কমে গিয়েছিল। সাম্প্রতিক সময়ে আমার শরীরের অবস্থা আগের মতো ছিল না। থাইরয়েড সমস্যার কারণে আমি দ্রুত ক্লান্ত হয়ে যেতাম এবং মাঝে মাঝে দুর্বলতাও অনুভব করতাম। দিদি আমার এই অবস্থা দেখে খুব চিন্তিত হয়ে পড়েছিল। তিনি আমার খাওয়া দাওয়ার প্রতি বিশেষ যত্ন নিতে শুরু করেন। নিজের হাতে খাবার বানিয়ে বলতেন, ঈশান, তুই খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবি। এই সবই তোর স্বাস্থ্যের জন্য জরুরি। যখন পুরুষ নার্স এসে আমাকে ইনজেকশন দিত, তখন দিদি আমার পাশে বসে থাকত। তিনি আমার হাত ধরে বলতেন, ভয় পাবি না, এটা খুব অল্প সময়ের ব্যাপার। তার কথায় আমি অনেকটা সাহস পেতাম। দিদি অনেক দিন ধরে বাড়িতে ছিল এবং আমার স্কুলে যাওয়া থেকে শুরু করে পড়াশোনার সমস্ত দায়িত্ব তিনিই সামলাতেন। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। কেন এমন হলো বুঝতে পারছিলাম না। ঘরটা আধা অন্ধকার ছিল, কিন্তু আমার শরীরে কারো স্পর্শ অনুভব করলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো এটা ভুলবশত ঘটেছে, হয়তো ঘুমের মধ্যে দিদির হাত আমার দিকে চলে এসেছে। কিন্তু এই অনুভূতি আমাকে অস্বস্তিতে ফেলতে শুরু করল। আমি কিছুক্ষণ চুপচাপ শুয়ে ভাবতে থাকলাম, হয়তো আমি ভুল বুঝছি। দিদির এমন কাজ ভুলবশতই হয়েছে। তিনি তো আমার বড় বোন, যার প্রতি আমি পুরোপুরি বিশ্বাস করি।
কিন্তু পরের দিন আবার একই ঘটনা ঘটল। এবার আমি সম্পূর্ণ জেগেছিলাম। দিদির আচরণ আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করল। তার এই স্পর্শ আর ভুল মনে হচ্ছিল না। আমার ভেতরে অস্বস্তি আরও বাড়তে লাগল। আমি তাকে এমন রূপে আগে কখনো দেখিনি। তিনি তো সেই মানুষ যিনি আমার যত্ন নেন, পড়াশোনায় সাহায্য করেন এবং মায়ের মতো করে আমার পাশে থাকেন। সেই রাতে আমি কিছুই বলিনি, শুধু চুপচাপ শুয়েছিলাম। কিন্তু মনের ভেতর নানা চিন্তা ঘুরছিল। এমনটা কেন ঘটছে তা বুঝে উঠতে পারছিলাম না। 2 রাত ধরে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছিল। অবশেষে আমি ঠিক করলাম আর চুপ করে থাকা যাবে না। এটা আমার জন্য খুব বড় বিষয় ছিল। আমি দিদির সঙ্গে কথা বলার সাহস সঞ্চয় করতে শুরু করলাম। তবে আমার মনের ভেতরে একটা ভয় কাজ করছিল, যদি আমার কথা বলার ফলে বাড়ির পরিবেশ খারাপ হয়ে যায়। কিন্তু আমি জানতাম এমন কিছু হলে তা ঠিক নয়। তাই এই বিষয়ে কথা বলা খুবই জরুরি। পরের দিন দুপুরে যখন স্কুল থেকে বাড়ি ফিরলাম, তখন রাতের ঘটনাগুলো আমার মাথায় ঘুরছিল। আমি খুব অস্থির ছিলাম। খাবার খেতে বসে আর নিজেকে আটকাতে পারলাম না। অবশেষে দিদির সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি সরাসরি বললাম, দিদি, গত 2 দিন ধরে রাতে ঘুমানোর সময় তুমি কেন আমার গায়ে হাত রাখছ? তোমার কি কোনো দুঃস্বপ্ন হচ্ছে? আমার প্রশ্ন শুনে দিদির মুখের ভাব মুহূর্তে বদলে গেল। তার চোখে মুখে একটা অদ্ভুত অস্থিরতা দেখা দিল, যা আমি স্পষ্টই বুঝতে পারছিলাম। মনে হচ্ছিল তিনি এই প্রশ্নের জন্য একদম প্রস্তুত ছিলেন না। কিছুক্ষণ পুরো ঘর নিস্তব্ধ হয়ে রইল। এরপর দিদি হালকা কাপা গলায় উত্তর দিলেন, হয়তো আমি কোনো স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নের মধ্যেই হয়তো ভুলবশত আমার হাত তোর গায়ে চলে গেছে। তার কণ্ঠে এক ধরনের দ্বিধা ছিল। তবে তার উত্তর শুনে আমি কিছুটা শান্ত হলাম। মনে হলো হয়তো আমি বাড়াবাড়ি করে কিছু ভেবেছি। দিদি তো আমার বড় বোন, যিনি আমার দেখাশোনার জন্য এখানে এসেছেন। আমি তার কথাগুলো বিশ্বাস করে নিলাম। ভাবলাম হয়তো এটা সত্যিই স্বপ্নের কারণে ঘটেছে, কিন্তু তার পরিবর্তিত মুখের অভিব্যক্তি এবং দ্বিধাগ্রস্ত উত্তর আমার মনে একটা প্রশ্ন রেখে গেল। আমি এই বিশ্বাসটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও আমার ভেতরে একটা অজানা ভয় এবং সন্দেহ ঠিকই রয়ে গেল। সেদিনের পর থেকে আমি দিদির আচরণের প্রতি বেশি নজর দিতে শুরু করলাম। তার কিছু কিছু আচরণ আমার কাছে অদ্ভুত মনে হতে থাকল। সেদিন রাতে অস্বস্তি আমার মনকে গ্রাস করেছিল। রাতে ঘুমানোর কিছু সময় পরেই আমার ঘুম ভেঙে যায়। ঘুমানোর আগে আমি একটু পানি খেয়েছিলাম, হয়তো সেই কারণেই আমার মধ্যরাতে ঘুম ভেঙেছিল। আমি উঠে দেখি দিদি আমার পাশে নেই। প্রথমে ভাবলাম হয়তো বাথরুমে গিয়েছে, কিন্তু ঘরের বাথরুমেও তাকে পেলাম না। তখন ঠিক করলাম ঘর থেকে বেরিয়ে একটু খুঁজে দেখি। ঘরের বাইরে গিয়ে চারদিকে তাকিয়ে দেখি দিদি মায়ের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি দরজার ফাঁক দিয়ে ভেতরে কি যেন দেখছিলেন। এটা কেন করছিলেন তা বুঝতে পারছিলাম না। আমি ভেবেছিলাম দিদির কাছে গিয়ে জিজ্ঞেস করব, কিন্তু তার আগেই তিনি আমার ঘরের দিকে ফিরে আসেন। যদি তিনি আমাকে দেখে ফেলতেন তাহলে হয়তো ভাবতেন আমি তাকে অনুসরণ করছি। তাই তার ঘরে ফেরার আগে দ্রুত নিজের জায়গায় ফিরে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে দিদি ঘরে ফিরে এলেন এবং নিজের জায়গায় শুয়ে পড়লেন। কিন্তু তার সেই অদ্ভুত আচরণ আবার শুরু হল। তিনি আমার শরীর ছুঁতে লাগলেন। আমি বুঝতে পারছিলাম না দিদি কেন এমন অদ্ভুত আচরণ করছেন। তবে এটা নিশ্চিত বুঝতে পারলাম যে মায়ের ঘরে কি দেখার পরই তিনি এমন করেন। এখন আমার কৌতূহল আরও বেড়ে গিয়েছিল। পরের দিন দুপুরে বাড়িতে আমরা দুজনই ছিলাম। দিদি আমাকে পড়াশোনা শেখাচ্ছিলেন। তখন সুযোগ নিয়ে আমি সহজভাবে জিজ্ঞেস করলাম, দিদি, তুমি এত সুন্দর, তবুও তোমার বিয়ে হয়নি কেন? দিদি মুচকি হেসে বললেন, আগে মনে হতো বিয়ে মানে অনেক দায়িত্ব এবং ঝামেলা, তাই এর থেকে দূরে থাকতাম। কিন্তু এখন মনে হচ্ছে বিয়ে করাটা দরকারি। তবে আমার বয়স যেহেতু একটু বেড়ে গেছে, তাই মনের মতো সঙ্গী পাওয়া কঠিন। তার এই কথার পর আমি আর কোনো প্রশ্ন করিনি। চুপচাপ পড়ায় মন দিলাম। কিছুক্ষণ পরেই এক নার্স বাড়িতে এলেন আমাকে ইনজেকশন দিতে। ইনজেকশন নিয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে শুয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পর খুব ক্ষুধা অনুভব করলাম। তখন দিদিকে ম্যাগি বানানোর কথা বললাম। তখন দিদি মায়ের ঘরে ছিলেন। আমি ঘরের কাছে গিয়ে দেখলাম দিদি নিজেকে আয়নায় দেখছেন। স্নান সেরে তিনি যেন নিজের 18 বছরের মেয়ে মনে করে দেখতে চেষ্টা করছিলেন। তাকে এমনভাবে আয়নায় নিজের প্রতি মগ্ন হতে দেখে আমি একটু হতবাক হয়েছিলাম।
আমি চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন তিনি নিজের এই মগ্নতা থেকে বেরিয়ে আসবেন। আমি ক্ষুধার্ত ছিলাম, কিন্তু দিদি যেন নিজের এক অদ্ভুত জগতে ছিল। নিজেকে নায়িকা মনে করে আয়নার সামনে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। ক্ষুধার তীব্রতায় আমি আর সহ্য করতে পারলাম না। অবশেষে তার ঘরে গেলাম। আমাকে দেখে দিদি হালকা লজ্জা পেলেন এবং একটু হাসলেন। তিনি তখন স্নানের পোশাক পরা অবস্থায় ছিলেন। আমাকে দেখে বললেন, উঠে পড়েছ ঈশান? তাহলে বলো তো, আমি কেমন দেখাচ্ছি? আমি আসলে ক্ষুধার জন্য তার কাছে গিয়েছিলাম, কিন্তু দিদি যেন আমার মুখ থেকে নিজের প্রশংসা শোনার জন্যই অপেক্ষা করছিলেন। হঠাৎ তিনি আমার হাত ধরে আমাকে আয়নার সামনে নিয়ে গেলেন। এক হাত আমার গলায় রেখে পেছনে দাঁড়িয়ে বললেন, ঈশান, তোমার কি মনে হয় আমার কি এখনো বিয়ে করা উচিত? দিদির এমন প্রশ্নে আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমি বললাম, দিদি, বিয়ে করার সিদ্ধান্ত পুরোপুরি তোমার ব্যক্তিগত বিষয়। আমি এ নিয়ে কিছু বলতে পারবো না। আসলে আমি এখানে এসেছি কারণ খুব ক্ষুধা লেগেছে। তুমি কি আমার জন্য ম্যাগি বানাতে পারবে? আমার কথা শুনে দিদি হেসে বললেন, আমি ভেবেছিলাম তুমি বড় হয়ে গেছ, কিন্তু এখনো ছোটদের মতো আচরণ করছো। ঠিক আছে, তোমাকে বড় হওয়ার দায়িত্ব আমিই নিলাম। তুমি এখানে বসো, আমি প্রস্তুত হয়ে আসছি। আমি সেই ঘর থেকে বেরিয়ে এলাম। কিছুক্ষণ পর তিনি আমার জন্য ম্যাগি বানিয়ে আনলেন। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, মায়ের ঘরে ঠিক কী হচ্ছে তা জানার জন্য আমাকে সেখানে নজর রাখতে হবে। রাতে শোয়ার পর কিছুক্ষণ ঘুমের ভান করলাম। তারপর হঠাৎই বকবক করতে শুরু করলাম, পানি কোথায়? খুব পিপাসা লেগেছে। এমনটা করছিলাম যেন দিদি বুঝতে পারে আমি সত্যিই পানি খুঁজছি। ঘরে পানি না পেয়ে আমি বললাম, মনে হচ্ছে কিচেন থেকে পানি আনতে হবে। সবকিছু আমি ইচ্ছে করেই করছিলাম, কারণ আমি নিশ্চিত ছিলাম দিদি জেগে আছেন। তার আচরণ বুঝতে আমার এই পরিকল্পনা ছিল। আমি বুঝতে চেয়েছিলাম দিদির মনে আসলে কি চলছে। রাতের সময় পানি খুঁজতে ঘর থেকে বেরোলাম। তবে রান্নাঘরের দিকে না গিয়ে আমি মায়ের ঘরের দিকে পা বাড়ালাম। দরজাটা সামান্য খোলা ছিল। আমি ভেতরে উকি দিয়ে যা দেখলাম তাতে কিছু বিষয় স্পষ্ট হয়ে গেল। মা আর বাবা একসঙ্গে বসেছিলেন। বাবা মাকে আলতো করে কাছে টেনে নিচ্ছিলেন। এই দৃশ্য দেখে আমার মনের মধ্যে কিছু চিন্তা পরিষ্কার হতে শুরু করল। আমি তখন চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম। ঘরে এসে দেখলাম দিদি আগের মতোই শুয়ে আছে। তবে আমি নিশ্চিত ছিলাম সে ঘুমিয়ে নেই। তার মনেও নিশ্চয়ই কিছু চলছিল। আমি ঠিক করলাম এই বিষয়টি দিদির সঙ্গে কথা বলতে হবে। অনেক দিন ধরে যা চলছে তা আমাকে মানসিকভাবে খুবই অস্বস্তিতে ফেলেছিল। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। বারবার মাথায় ঘুরছিল দিদির অদ্ভুত আচরণ আর মায়ের ঘরে দেখা সেই দৃশ্য। এরপর ৩ দিন কেটে গেল। আমার গ্রীষ্মের ছুটি শুরু হতে চলেছে। মা বাবা ছুটির জন্য একটি ভ্রমণের পরিকল্পনা করলেন। তবে সেই ভ্রমণ ছিল শুধু তাদের জন্য। তারা বললেন, আমার সামনে বোর্ড পরীক্ষা রয়েছে। এই সময়টা পড়াশোনার জন্য কাজে লাগানো উচিত। আমি অনেক বুঝিয়েও তাদের সঙ্গে যেতে রাজি করাতে পারলাম না। মা বাবা বললেন, ঈশান, এই সময়টা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। ৩ দিন পর আমার ছুটি শুরু হতেই মা বাবা তাদের ভ্রমণে বেরিয়ে গেলেন। বাড়িতে আমি আর দিদি একাই রয়ে গেলাম। মা বাবা চলে যাওয়ার পর দিদি কিছুটা উদাসীন হয়ে পড়ল। আমি তার পাশে গিয়ে বসে হাসতে হাসতে বললাম, দিদি, এখন তো তোমারও বিয়ে করার ইচ্ছে হচ্ছে, তাই না? এখানে এসে মা বাবাকে একসঙ্গে দেখে নিশ্চয়ই মনে হয় তোমারও এমন একজন থাকা উচিত যে তোমাকে ভালোবাসবে। আমার কথা শুনে দিদির চোখে পানি চলে এলো। সে কান্নার মধ্যে বলল, ঈশান, তুমি সত্যিই আমার মনের কথা বুঝে ফেলেছ। এরপর সে তার মনের কথা বলতে শুরু করল। সেদিন সকালে দিদি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি তো অনেক বড় হয়ে গেছ। আমি এতদিন ভেবেছিলাম তুমি এখনো ছোটই আছো। কিন্তু তোমার কথাগুলো শুনে মনে হলো তুমি এখন সত্যিই একজন পরিপক্ক মানুষ। তারপর দিদি বলল, তোমার কি সত্যিই মনে হয় এই বয়সে আমাকে কেউ পছন্দ করতে পারে? দিদির এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না। তবে সেই দিনের পর থেকে দিদির আচরণে এক আশ্চর্য পরিবর্তন দেখা দিল। দিদি মায়ের কিছু স্টাইলিশ পোশাক পরতে শুরু করলেন। দিদিকে ওই রকম পোশাকে দেখলে আমারও চোখ আটকে যেত। বিশেষ করে যখন তিনি মেকআপ করে সেজেগুজে আসতেন, তখন তিনি আমার কাছ থেকে প্রশংসা শোনার জন্য অপেক্ষা করতেন। শুধু তাই নয়, মাঝে মাঝে আমার সঙ্গে ছবি তুলতে চাইতেন এবং ইচ্ছাকৃতভাবে আমার কাছাকাছি থাকতেন। তার আচরণ আমার মনে কিছুটা অস্বস্তি তৈরি করেছিল।
তবে আমি কিছু বলিনি। একদিন সকালে আমি গোসল করে এসে দ্রুত জিন্স পরতে গিয়ে সমস্যায় পড়লাম। জিন্সটি এক জায়গায় আটকে গিয়ে খুব ব্যথা হচ্ছিল। ব্যথার কারণে আমি অসাবধানতাবশত মাকে ডাকতে শুরু করলাম। তবে মা তখন বাড়িতে ছিলেন না। আমার চিৎকার শুনে দিদি দৌড়ে আমার ঘরে এসে উপস্থিত হল। তার পরবর্তী আচরণ আমাকে চমকে দিয়েছিল। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ঈশান? আমি সবকিছু খুলে বললাম। তিনি হেসে বললেন, তোমার মাও বাড়িতে নেই, তাই তোমার সমস্যা মেটাতে এখন আমাকেই এগিয়ে আসতে হবে। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, দিদি, আমি নিজেই পারব। কিন্তু তিনি শান্তভাবে বললেন, লজ্জা পেলে সমস্যাটা আরও জটিল হতে পারে। আমাকে সাহায্য করতে দাও। আমি কিছু বললাম না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কয়েক মিনিটের মধ্যেই তিনি সমস্যার সমাধান করে দিলেন, আর আমি স্বস্তি পেলাম। তবে ওই ঘটনার পর দিদির আচরণে এক ধরনের পরিবর্তন দেখা গেল। তিনি বললেন, ঈশান, আমি সবসময় তোমাকে ছোট মনে করতাম, কিন্তু এখন বুঝতে পারছি তুমি অনেক বড় হয়ে গেছ। তার কথায় আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। সেদিন সন্ধ্যায় দিদি বললেন, মা বাড়ি না ফেরা পর্যন্ত আমি তোমার দায়িত্ব নিচ্ছি। আমি লজ্জায় না বলতে চেয়েছিলাম, কিন্তু তিনি জোর দিয়ে বললেন, তোমার ভুল যাতে আর না হয় সেটা দেখা আমার দায়িত্ব। পরের দিন দুপুরে যখন আমি ঘুমাচ্ছিলাম না, টিভি চালিয়ে বসেছিলাম। হঠাৎ টিভির আওয়াজ শুনে দিদি মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন। তার অভিব্যক্তি দেখে মনে হল তিনি আমার প্রতি আরও খেয়াল রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সেদিন মায়ের একটি স্টাইলিশ পোশাক পরেছিলেন এবং তার চলাফেরায় কিছুটা ভিন্নতা লক্ষ্য করলাম। একদিন দিদি বললেন, ঈশান, আজ তোমার জন্য আমি বিশেষ করে পানিপুরি বানিয়েছি। আমি হেসে বললাম, ঠিক আছে, আনো। দিদি কিচেনে যাওয়ার আগে টিভি বন্ধ করে দিলেন। তবে আশ্চর্যজনকভাবে তিনি আমাকে হলের পরিবর্তে আমার ঘরে নিয়ে গেলেন। সেখানে আমাকে বিছানায় বসিয়ে নিজের হাতে পানিপুরি খাওয়াতে শুরু করলেন। পানিপুরি খাওয়ানোর সময় দিদি বারবার আমার চুলে হাত বুলিয়ে বলছিলেন, তুমি অনেক বুদ্ধিমান হয়ে গেছ, এখন তো অনেক বড় হয়ে গেছ। তার পারফিউমের গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। কিছুক্ষণ পর আমার চোখ ভারী হয়ে এলো এবং আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল, তখন মাথাটা ভারী লাগছিল। আমি ধীরে ধীরে উঠে বসলাম। কিছু সময় পর দিদি ঘরে ঢুকে এক অদ্ভুত হাসি নিয়ে বললেন, ঈশান, তুমি জানো না তুমি আমার জীবনে কত আনন্দ নিয়ে এসেছ। আমি তার কথা ঠিকমতো বুঝতে পারছিলাম না, শুধু মাথা নেড়ে সাড়া দিলাম। এরপর দিদি বললেন, ফ্রেশ হয়ে এসো, আমরা অনেক মজা করব। ফ্রেশ হয়ে যখন ঘর থেকে বের হলাম, তখন দেখলাম দিদি আমার পছন্দের গান চালিয়েছেন। সাধারণত তিনি ড্যান্স বা ডিজে গান একেবারেই পছন্দ করতেন না, কিন্তু সেদিন তিনি নিজেই আমার হাত ধরে বললেন, চলো নাচি। আমাকে ড্যান্স শেখাতে শেখাতে দিদি বললেন, তোমার সাথে আজ এত মজা হচ্ছে, মনে হচ্ছে দিনগুলো খুব সুন্দর হয়ে গেছে। দিন যেতে লাগলো এবং আমি বুঝতে পারছিলাম না কেন দিদি এত খুশি থাকছেন। তবে প্রতিদিন দুপুরে ঘুম থেকে ওঠার পর শরীরটা ক্লান্ত লাগত। আমি যখনই জিজ্ঞাসা করতাম, দিদি মুচকি হেসে বলতেন, তুমি আমাকে আজও অনেক খুশি করেছ। আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি তাকে খুশি করছি। তবে আস্তে আস্তে তার সাথে কাটানোর সময় আমাকে ভালো লাগতে শুরু করল। শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও ধীরে ধীরে আমি দিদির আচরণে অভ্যস্ত হয়ে পড়লাম। আমাদের সম্পর্কের মধ্যে এক ধরনের নতুনত্ব আসতে লাগল। কিন্তু এই পরিবর্তন কোথায় গিয়ে দাঁড়াবে তা তখনও আমি বুঝতে পারিনি। আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা আমাকে এবং আমার পরিবারকে পুরোপুরি হতবাক করে দিয়েছিল। হঠাৎ করেই আমার শরীরে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করলাম। মাথা ঘোরা, দুর্বলতা, এসব অনুভূতি ক্রমশ বাড়তে লাগল। বাড়ির লোকজন আমাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেল। যখন আমার চোখ খুলল, তখন বুঝতে পারলাম আমি প্রায় 1 মাস ধরে আইসিইউতে ছিলাম। এই 1 মাস ছিল আমার জীবনের সবচেয়ে অজানা এবং জটিল সময়। ডাক্তাররা জানালেন আমার অসুস্থতার কারণ একটি বিরল মানসিক সমস্যা। তারা আরও বললেন, আমি বাস্তবতা থেকে নিজেকে দূরে সরিয়ে আমার কল্পনার একটি পৃথক জগৎ তৈরি করেছিলাম। ডাক্তাররা আমার বাবা মায়ের সঙ্গে কথা বলে তাদের জানালেন, আপনারা নিজেদের কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে ছেলের মানসিক এবং আবেগগত অবস্থার দিকে সঠিক সময়ে নজর দিতে পারেননি। এটি তার অসুস্থতার প্রধান কারণ। তারা আরও জানালেন, ছেলে একটি বিভ্রান্তিকর ধারণার মধ্যে আটকে গিয়েছিল। তার মনে হয়েছে ভালোবাসা কেবলমাত্র নির্দিষ্ট সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ। তার বয়স এবং আবেগের পরিবর্তনের সময়ে সে সঠিক দিক নির্দেশনা পায়নি। এই কথাগুলো শোনার পর আমার মা-বাবা খুবই অনুশোচনা করলেন। তারা বুঝতে পারলেন যে আমার মানসিক স্বাস্থ্যের প্রতি তাদের আরও মনোযোগী হওয়া উচিত ছিল।
পরবর্তীতে আমি আমার কল্পনার দুনিয়া থেকে বেরিয়ে বাস্তব জীবনে ফিরে আসার জন্য ধীরে ধীরে চেষ্টা করতে শুরু করলাম। আমার পরিবার আমাকে সঠিকভাবে সমর্থন করল এবং একসময় আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হলাম। সে আমাকে খুবই প্রভাবিত করেছিল। যখন আমি তাকে এবং তার ভালোবাসার মানুষকে একসাথে দেখতাম, তখন মনে হতো যেন আমি তাদের জীবনযাত্রার অংশ হয়ে গিয়েছি। এসব দেখে আমার মনের সম্পর্কে এবং ভালোবাসা নিয়ে ভুল ধারণা তৈরি হতে শুরু করেছিল। এরপর আমি আমার মোবাইল ফোনে অপ্রয়োজনীয় এবং ভুল বিষয় দেখতে শুরু করলাম, যা ধীরে ধীরে আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। এর প্রভাব আমার শরীর এবং মানসিক অবস্থার ওপর পড়তে শুরু করল। দিন দিন আমি আরও বেশি দুর্বল হতে লাগলাম। মাথা ঘোরা, ক্লান্তি, এসব অনুভূতি আমাকে ক্রমশ কাবু করে ফেলছিল। একসময় আমার অবস্থার গুরুতর অবনতি হলে বাড়ির লোকেরা আমাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে জানালেন, আমার শারীরিক এবং মানসিক অবস্থার এই অবনতির জন্য আমার পরিবারও কিছুটা দায়ী। তারা সময়মতো আমার মানসিক অবস্থার প্রতি মনোযোগ দেয়নি। ডাক্তারদের কথাগুলো শুনে আমার মা-বাবা খুবই ভেঙে পড়লেন। তারা বুঝতে পারলেন আমি কতটা সমস্যায় ছিলাম। সেই সময় আমার বড় বোনও সেখানে উপস্থিত ছিল। ডাক্তারের কথাগুলো শোনার সময় তার চোখে একটি ভিন্ন ধরনের অনুভূতির ছাপ ছিল। পরবর্তীতে যখন আমি আইসিইউ থেকে বাইরে এলাম, তখন আমার দিদির গলায় একটি নতুন হাড় দেখতে পেলাম। তখনই আমি বুঝতে পারলাম আমার অসুস্থতার সময় মায়-বাবার উদ্যোগে দিদির বিয়ে সম্পন্ন হয়েছে। এটি আমার জন্য একদম অপ্রত্যাশিত ছিল। এটি জানার পর আমার মনের মধ্যে মিশ্র অনুভূতি তৈরি হল। আমি বুঝতে পারছিলাম না আমার মনের এই অনুভূতিগুলো ঠিক কিনা। এটি ছিল এমন একটি মুহূর্ত যেখানে আমি বাস্তবতা এবং নিজের আবেগের মধ্যে পার্থক্য করতে শিখছিলাম। আমার অনুভূতি এবং চিন্তাগুলো বোঝার প্রয়োজন ছিল। আমার অবস্থার দিকে তাকিয়ে দিদি আমার কাছে ক্ষমা চেয়েছিল। উনি বলেছিলেন, ঈশান, আমি তোমার যত্ন নিতে এসেছিলাম, কিন্তু আমি নিজেই আমার দুনিয়ায় হারিয়ে গিয়েছিলাম। তোমার মতো আমিও একা হয়ে পড়েছিলাম। তোমার মাধ্যমেই আমার পরিচয় হয়েছিল সেই ব্যক্তির সাথে, এবং ধীরে ধীরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। আমি আমার জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে কখনো তোমার দিকে মনোযোগ দিইনি। এটা আমারও ভুল ছিল। দিদির কথাগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারিনি। কারণ সেই সময় আমি কথা বলার অবস্থায় ছিলাম না। আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আমার সাথে কী ঘটছে। আমার মানসিক অবস্থার কারণ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। পুরো ব্যাপারটাই আমার জন্য এক বিশাল ধাঁধা হয়ে দাঁড়িয়েছিল। যখন আমার অসুস্থতার বিষয়টি স্পষ্ট হল, তখন মা-বাবা সিদ্ধান্ত নিলেন যে এবার তারা নিজেরাই আমার যত্ন নেবেন। সেই দিন থেকে তারা আমার সাথে কথা বলা শুরু করলেন, এবং ধীরে ধীরে আমি অনুভব করতে লাগলাম যে ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার সম্পর্ক নয়। এটি মা-বাবা ও সন্তানের মধ্যেও গভীরভাবে বিদ্যমান। মা-বাবা আমাকে বুঝিয়েছিলেন যে পরিবারের উপস্থিতি এবং যত্ন সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তারা আমার সাথে আরও বেশি সময় কাটাতে লাগলেন এবং আমার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করলেন। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে সন্তানেরা তাদের মা-বাবার কাছ থেকে যে ভালোবাসা এবং মনোযোগ পায়, তা অন্য কোনো সম্পর্ক থেকে সম্ভব নয়। আমি বুঝতে পারলাম যে যে কোনো সম্পর্কের শক্তি এবং সৌন্দর্য তার মধ্যে থাকা বিশ্বাস এবং বোঝাপড়ার উপর নির্ভর করে। মা-বাবা আমাকে শিখিয়েছেন যে আমাদের কখনোই আমাদের সন্তানদের একা ফেলে রাখা উচিত নয়। তাদের মানসিক এবং আবেগগত স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের দিনে অনেক মা-বাবা আমরা ক্যারিয়ারের চাপে প্রায়ই সন্তানদের অনুভূতি ও প্রয়োজন উপেক্ষা করি, যা তাদের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলে। একাকিত্ব, বিষণ্ণতা এবং মানসিক সমস্যার শিকার হয় তারা। সন্তানদের সুস্থ ও সুখী রাখতে হলে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করা, মনের কথা শোনা এবং মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া জরুরি। ছোট ছোট কাজ তাদের মানসিক শান্তি ও সুখ এনে দেয়। তাদের সঙ্গে সময় কাটানো, ভালোবাসা প্রদর্শন এবং মজবুত সম্পর্ক গড়ে তোলা তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। মা-বাবার সমর্থন সন্তানদের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি যোগায়। তাই তাদের মানসিক স্বাস্থ্য ও সুখ আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ছোট্ট গল্প। কেমন লাগল আপনাদের? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও সুন্দর গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে আমাদের প্রতিটি নতুন গল্প আপনি মিস না করেন। ধন্যবাদ। আমার চাচি ছিলেন ৩৮ বছরের একজন আকর্ষণীয় নারী।
তার চেহারায় এখনও বয়সের ছাপ পড়েনি। তাই তাকে দেখলে মনেই হয় না যে তার এত বয়স হয়েছে। তাই তাকে অনেক সুন্দর দেখায়, কিন্তু তিনি আমাদের বাড়িতে একজন সাহায্যকর্মী হিসেবে কাজ করতেন। একদিন চাচি বললেন যে তিনি আমার পায়ে তেল লাগিয়ে ম্যাসাজ করবেন। আমি বারবার বললাম, না চাচি, এটা ঠিক হবে না। কিন্তু তিনি আমার ঘরে এসে আমার পায়ে তেল লাগাতে লাগলেন, যা আমার মধ্যে এক নতুন আবেগের উন্মেষ ঘটাল। আমি তার চোখের দিকে তাকালাম এবং দেখলাম তার চোখে একটি অদ্ভুত আকাঙ্ক্ষা যা আমি আগে কখনো দেখিনি। তারপর হঠাৎ করে তিনি আমার আবেগকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং সারা রাত। আমি তখন ২১ বছরের তরুণ এবং আমার চাচি আমাকে সবসময় অনেক যত্ন করতেন। ছোটবেলা থেকেই তিনি আমার সব কিছু খেয়াল রাখতেন, আমার ভালো লাগা মন্দ লাগা সব তিনি জানতেন। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি কখনো ভাবিনি যে আমি আমার শৈশবে যেভাবে এত যত্ন পেতাম, সেই একই দৃষ্টিকোণ থেকে আমি আবার এমন কিছু অভিজ্ঞতা পাব। আমার মা-বাবা ২ মাসের জন্য মালয়েশিয়া যাচ্ছিলেন এবং এই সময়ে মা বাড়ির দায়িত্ব আমার চাচিকে দিয়ে গেলেন। পরের দিন সকাল ১:০০টায়, যখন আমার মা এবং বাবা মালয়েশিয়া যাচ্ছিলেন, তখন পুরো বাড়ির দেখাশোনা করার দায়িত্ব আমার চাচির উপর এসে পড়ল। আমার চাচি সব জানতেন এই বাড়ির বিষয়ে। কোথায় কি রাখা আছে, কখন আমার খাবার লাগবে, যখন যা লাগত চাচি আমাকে সাহায্য করত। তাই মা বাবা চলে যাবার পর তেমন অসুবিধা হয়নি চাচির। তিনি বেশ ভালো করেই এই সংসারটা চালাচ্ছেন। তাই আমারও চাচির প্রতি অনেক ভালোবাসা জন্মে। মা এটি শোনার পর বেশ চিন্তামুক্ত হলেন এবং মা বললেন, বাড়িতে কেউ নাই, তাই ভালো করে যেন আমরা থাকি। কোনো ধরনের অসুবিধা হলে যেন তাদেরকে আমি জানাই। চাচিকে দেখতাম আমার প্রতি তার ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে, যা আমাকে অনেক ভাবায় তুলছিল। আমি মনে মনে চাচিকে অনেক পছন্দ করতাম। তার চলাফেরা আমি সবসময় লক্ষ্য করতাম। চাচি আমাকে অনেক ভালোবাসেন। ছোটবেলায় তিনি আমাকে অনেক কিছু খাইয়ে দিতেন, আমার অনেক যত্ন নিতেন, যা আমার অনেক ভালো লাগত। সেদিন তার স্পর্শে এক অদ্ভুত অনুভূতি পেলাম। এত বছর পর তার সঙ্গে দেখা হওয়ায় আমি খুব খুশি হলাম। তার কাপড় সব নাকি নোংরা ছিল, পরিষ্কার করার নাকি সময় পায় নাই আমার বাবা চলে যাওয়ার কারণে। তাকে বললাম, তুমি মায়ের রুমে গিয়ে কাপড় পাল্টে নিতে পারো। আমি ভুলেই গিয়েছিলাম যে তিনি তখন মায়ের রুমে কাপড় পরিবর্তন করছিলেন। আমি মায়ের রুমে ঢুকতেই দেখি তিনি কাপড় পাল্টাচ্ছেন। তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম। তিনি দেখলেন আমি লজ্জা পেয়েছি এবং শান্তভাবে বললেন, সুমন, তুমি চোখ খুলে দেখো, আমি তোমার মায়ের শাড়ি পরে কেমন লাগছি। আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম, তবে তার বয়স হলেও তাকে শাড়িতে খুব সুন্দর দেখাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তিনি শাড়ি পরে বেরিয়ে এলেন। আমি তার সৌন্দর্যে অনেক মুগ্ধ ছিলাম, কারণ তার চেহারার এখনও বয়সের ছাপ পড়েনি। তাই তাকে এত বয়সেও অনেক সুন্দর দেখাচ্ছিল, শাড়ি পরে তাকে খুব সুন্দর লাগছিল। এভাবে কয়েকদিন কেটে গেল। প্রায় ৫ দিন পর তিনি আমাকে ছোটবেলার স্মৃতিগুলো বলতে শুরু করলেন। আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়লাম, কারণ তার স্মৃতিচারণ আমার ছোটবেলার অনেক কথা মনে করিয়ে দিচ্ছিল। একদিন গোসল শেষে আমি ঘরে কাপড় পাল্টাচ্ছিলাম। তখনই তিনি এসে বললেন, সুমন, আমার কাছে এসো, আজ আমি তোমাকে একটি আরামদায়ক মালিশ করে দেব। এমন কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি বললাম, না চাচি, আমি নিজেই করব। আমি একটু লজ্জা পাই অন্যদের সাহায্য নিতে। এরপর আমি তাকে অনুরোধ করলাম, মালিশের চিন্তা বাদ দিয়ে রান্নাঘরে গিয়ে দেখি কি নাস্তা বানানো যায়। আমার বারবার অস্বীকার সত্ত্বেও তিনি আমাকে সহায়তা করতে জোর করলেন। আমি মনে মনে ঠিক করেছিলাম যে যতই তিনি জোরাজুরি করুন না কেন, আমি তাকে মালিশ করতে দেব না, কারণ এখন আমি বড় হয়েছি। আমাদের কিছু সীমার মধ্যে থাকা দরকার। আর আমি অনেক লজ্জা পাই। আমি চাচির দিকে মনোযোগ দিয়ে দেখলাম। তিনি তখন সেখানে বসেছিলেন এবং বললেন, তুমি আমার হাতে মালিশ করাতে দিলা না, কিন্তু আমাকে জামা পরতে দাও। আমি চুপচাপ মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়ে রইলাম। তিনি আমাকে আমার পোশাক দিলেন, তারপর তিনি আমাকে কাপড় পরাতে শুরু করলেন। সেই সময়ে আমার চাচিকে দেখে আমার মনে অনেক রকম চিন্তা আসতে লাগল। কিন্তু চাচি আমার পরিবারের একজন সদস্যের মতো, তাই আমি তাকে নিয়ে কোনো খারাপ চিন্তা করতে পারিনি। একদিন আমি চাচিকে বলেছিলাম যে তিনি যেন এই বাড়িটিকে তার নিজের মনে করে।
এরপর তিনি এই বাড়িতে এমনভাবে থাকতে শুরু করলেন যেন এটি তার নিজের বাড়ি। একদিন আমি বন্ধুদের সাথে একটি পার্টিতে যাচ্ছিলাম। চাচি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি একটি পার্টিতে যাচ্ছি। তখন তিনি বললেন, আর তুমি একা একা পার্টিতে যাচ্ছ? মাঝে মাঝে তোমার এই গরিব চাচিকে নিয়ে বাইরে একটু ঘুরতে নিয়ে যেও। একা একা আমি বাড়িতে কি করব? আমারও তো ইচ্ছা হয় বাইরে যাওয়ার। আমি তাকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে বাইরে নিয়ে যাব, তবে তোমাকে ভালো পোশাক পরতে হবে এবং ভারতীয় মহিলার মতো পোশাক পরতে হবে। চাচি আমার প্রস্তাবে রাজি হলেন। আমি মায়ের রুম থেকে একটি সুন্দর শাড়ি এনে তাকে দিলাম এবং বললাম, এটা পরো এবং ঠিকভাবে রেডি হয়ে নাও। যখন তিনি রেডি হয়ে বেরিয়ে এলেন, তখন তাকে দেখে আমি অভিভূত হয়ে গেলাম। মায়ের ঘর থেকে বেরিয়ে এসে তিনি এত সুন্দর দেখাচ্ছিলেন যে তার সৌন্দর্যের আভা আমাকে মুগ্ধ করেছিল। তিনি আমার মায়ের ঘর থেকে আধা শাড়ি পরা অবস্থায় বেরিয়ে এলেন, সাজগোজে তাকে একেবারে মডেলের মতো লাগছিল। তাকে দেখে আমি চোখ নামিয়ে নিলাম। তিনি বাইরে বের হওয়ার সময় দরজার সাথে ধাক্কা খেয়ে আমার উপরে পড়ে গেলেন। আমি কিছুটা লজ্জা পেলাম এবং তাকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি তখনও ছিলেন। আমি হঠাৎ অনুভব করলাম যে আমাকে সামলে উঠতে হবে এবং তাকে ধীরে ধীরে সরে যেতে বললাম। তারপর তিনি সরে গেলেন। তার স্যান্ডেল খুলে রেখে আমি মায়ের একটি সাধারণ স্যান্ডেল দিলাম। আমরা দুজনে গাড়িতে করে পার্টিতে যাচ্ছিলাম। পার্টিতে গিয়ে আমার বন্ধুরা তাকে দেখে ভাবল তিনি আমার বান্ধবী, মানে আমার গার্লফ্রেন্ড। চাচি সেই ভুল ভাঙানোর পরিবর্তে সবার সামনে বললেন, তিনি আমার বন্ধু। পরে পার্টি শেষে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কেন এমন করেছিলে? আমি তাকে জিজ্ঞেস করলাম। তিনি হেসে বললেন, তোমার বন্ধুরা যখন ভাবল আমি তোমার বান্ধবী, তখন তোমার মুখে যে বিস্ময় ছিল তা দেখতে চেয়েছিলাম। তাই আমি বলেছি, আমি তোমার বন্ধু। যদি এতে কোনো অসুবিধা হয় তবে আমি দুঃখিত। আমি বললাম, দুঃখিত বলার কিছু নেই, তুমি যা করেছ সেটাই ঠিক ছিল। তিনি বললেন, আমি তোমাকে ছোটবেলা থেকেই চিনি, তাই তোমার চিন্তাগুলো বুঝতে পারি। আমি মুচকি হাসলাম। এরপর তিনি বললেন, এখন সবাই আমাদের বন্ধুত্বের কথা জেনে গেছে, আমি তোমার বন্ধু হতে চাই। সেদিন থেকেই তিনি আমার ভালো বন্ধু হয়ে গেলেন এবং বললেন, তুমি আমাকে সুমাইয়া বলে ডাকতে পারো, এতে আমাদের জন্য ভালো হবে। তিনি একজন মহিলা, তাই প্রথমে তাকে সুমাইয়া বলে ডাকতে কিছুটা লজ্জা পেলাম। তবে তার নাম বলার পর তিনি খুব এক অদ্ভুত প্রতিক্রিয়া দিলেন, যেন লজ্জাবোধ করছিলেন। পরে আমরা ক্লান্ত হয়ে ঘরে ফিরে গেলাম। পরের দিন সকালে আমি কলেজে যাওয়ার আগে কোনো শার্ট পরব তা নিয়ে বিভ্রান্ত ছিলাম। যখন মাকে ফোনে দিতে যাচ্ছিলাম, তখন সুমাইয়া চাচি আমার ঘরে এসে বললেন, কোনো শার্ট পরতে হবে তা নিয়ে চিন্তা করছ? তিনি বললেন, তোমার চাচি যখন বাসায় আছে তাহলে তোমার পছন্দের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমার রুচি খারাপ নয়। এরপর তিনি আমার পছন্দের একটি শার্ট দিলেন এবং আমি তা পরে কলেজে রওনা দিলাম। বিকেলে তিনি বললেন, তুমি খুব ক্লান্ত লাগছ, চলো আজ তোমার মাথায় তেল মালিশ করি। তিনি আস্তে আস্তে আমার মাথায় তেল মালিশ করতে লাগলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তিনি আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছেন। আমি আতঙ্কিত হয়ে বললাম, আপনি এখানে কেন? তিনি বললেন, আমি শুধু তোমার কাঁধে হাত দিয়েছি, তাতেই তুমি ঘুমিয়ে পড়েছ। তোমার মা কি কখনো তোমাকে মাসাজ করেনি? আমি বললাম, আমার মা আমার খুব যত্ন নেন, তাই এটি নতুন কিছু নয়। সুমাইয়া চাচি মাথা নেড়ে বাইরে চলে গেলেন। কয়েকদিন পর বাবা মা বাসায় চলে আসলো। পরে আমি যখন নাস্তার টেবিলে এলাম, আমি বুঝতে পারছিলাম না কেন বাবা এত মনোযোগ দিয়ে তাকিয়েছিলেন। রাতের খাবারের পর সুমাইয়া চাচি রান্নাঘর পরিষ্কার করছিলেন এবং পরে নিজের ঘরে চলে গেলেন। আমি সেদিন রাতেই তার রুমে গিয়ে উপস্থিত হলাম। তিনি আমাকে দেখে চমকে গেলেন এবং জিজ্ঞেস করলেন, কোনো কাজ আছে? আমি বললাম, না, কোনো কাজ নেই। আজ আমরা বেশি কথা বলিনি, তাই তোমার সাথে দেখা করতে এলাম। তিনি বললেন, ঠিক আছে, যদি তোমার কোনো দরকার হয় আমাকে ফোন করো। আমি এখানে আছি তোমার জন্য। কোনো প্রশ্ন না করেই তিনি আমাকে রাজি করালেন এবং আমি তার রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেলাম। পরদিন সকাল 9টায় উঠে দেখলাম নাস্তা এখনও তৈরি হয়নি। সাধারণত সুমাইয়া চাচি সকাল 8টার মধ্যে নাস্তা তৈরি করতেন, কিন্তু আজ তা হয়নি। আমি রান্নাঘরে গিয়ে দেখি সুমাইয়া চাচি চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। বাবা যখন রান্নাঘরে ঢুকলেন তখন দেখলাম তার দৃষ্টি চাচির দিকে বেশ কুদৃষ্টিসম্পন্ন ছিল। আমি বুঝতে পারলাম, চাচি শুধু আমার চাচি নয়, এখন আমাদের মধ্যে বন্ধুত্বও গড়ে উঠেছে।
আমি তাকে এতটা আতঙ্কিত দেখতে সহ্য করতে পারলাম না। রাতে আমি চাচিকে দেখতে আবার তার রুমে গেলাম এবং সেখানে দেখতে পেলাম বাবা তার রুমে অনেক টাকা রেখে গেছেন। আমার মনে হলো বাবা হয়তো চাচির সাথে কিছু ভুল করেছেন। ওরা হঠাৎ এত টাকা কেন দিচ্ছে, এই প্রশ্নটাই তখন আমার মাথায় ঘুরছিল। তিনি ঠিক করলেন যতক্ষণ না সুমনের সাথে দেখা হচ্ছে ততক্ষণ এই বাড়ি ছাড়ব না। সম্ভবত চাচি আমাকে বুঝতে পেরেছেন। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, চাচির সাথে কি ঘটছে? বাবাকে ওখানে দেখে তাদের মুখের রং বদলে গেল। আমার বাবা মা আমাকে আমার রুমে যেতে বললেন। কিন্তু আমি বললাম, আমি এখান থেকে কোথাও যাব না, আমি জানতে চাই আপনি সুমাইয়া চাচির সাথে কি করেছেন। তখন চাচি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, সুমন, আমি যখন থেকে এই বাড়িতে এসেছি তখন থেকেই তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি। আমি তাকে সান্ত্বনা দিলাম এবং বললাম, তুমি যা বলেছ তা সত্যি ছিল, তাই কোনো দোষ নেই। চাচি আমাকে আবারও জড়িয়ে ধরে কাঁদলেন, আর আমি তাকে সান্ত্বনা দিলাম। যা আমার বাবা মা দেখলেন, মা বাবাকে নিয়ে চাচি বললেন, যদি কোনো গরিব মহিলার সাথে খারাপ কিছু করেন তা আমি মেনে নেব না। তখন আমি চাচিকে বললাম, চুপ থাকাই ভালো হবে, এখন চুপ করে এখান থেকে চলে যান। হঠাৎ করে চাচি চিৎকার করে বললেন, আমি আর চুপ থাকতে পারব না, আমি সুমনকে সব সত্যি বলবো। তিনি বললেন, তুমি জানো না যে তোমার আসল মা রুমি, যিনি কয়েক বছর আগে এই বাড়িতে কাজ করতে এসেছিলেন, দুটি যমজ সন্তানের জন্ম দিয়েছেন। তাদের মধ্যে একজনকে আমি পালন করছি। তুমি আমার চাচি হিসেবে মেনে নিতে চাইলে আমি তোমাকে সব বলবো। আমি হতবাক হয়ে বললাম, এরা আমার মা বাবা নয়। তুমি তাদের সত্যি বলবে? চাচি বললেন, আমি জানি তুমি আমাকে হারাতে চাও না, কারণ আমি তোমার ভালোবাসা ও যত্ন দিয়েছি। আমি পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু আমার যমজ ভাইয়ের কারণে কিছু করতে পারিনি। আমি তাকে বললাম, তুমি সব সত্যি বলেছ, কিন্তু আমার কোনো কষ্ট হয় না, কারণ আমার বাবা মা আমাকে খুব ভালোবাসেন। চাচি বললেন, কয়েক বছর আগে তোমার মা মারা গেছেন, তাই তোমার বড় ভাইকে টাকা দেয়া হয়নি। সে সঠিক মূল্য পায়নি, অবস্থা খুবই খারাপ ছিল, নানা জায়গা থেকে চুরি করে টাকা উপার্জন করতেন। সেই সময়ে তিনি আমার বাবা মায়ের কাছ থেকেও কিছু টাকা চুরি করেছিলেন। তিনি একবার আমার বাবা মায়ের কাছে $1,00,000 চেয়েছিলেন, কিন্তু বাবা মা এত বড় অঙ্কের টাকা দিতে অস্বীকার করেছিলেন। তখন তিনি কিছু টাকা দিয়ে আমাদের বাড়ি থেকে চলে যেতে বাধ্য হন। তিনি আমার বিশ্বাস অর্জনের অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তার সত্য প্রকাশ পাওয়ার পর তার প্রতি আমার সমস্ত ভালোবাসা এক ঝটকায় হারিয়ে যায় কয়েক বছর আগে। আমার বাবা মা সুমাইয়া চাচি আমাকে দত্তক নেওয়ার জন্য টাকা দিয়েছিলেন, কিন্তু তিনি সেই টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারেননি এবং আমার বড় ভাইকেও সঠিকভাবে লালন পালন করতে ব্যর্থ হন। যদি তিনি তার সময় এবং অর্থের মূল্য বুঝতেন, তাহলে আজ তিনি বেঁচে থাকতেন এবং নিজের পথে সফলতা অর্জন করতেন। কিন্তু চাচি তাকে ভালো মূল্যবোধ বা শিক্ষা দেননি, তাই আজ তিনি মিথ্যার আশ্রয়ে জীবনযাপন করছেন। টাকার চেয়ে সঠিক মূল্যবোধ ও শিক্ষার গুরুত্ব অনেক বেশি। আপনি টাকা দিয়ে ভালো পোশাক কিনতে পারেন, কিন্তু ভালো মূল্যবোধ কিনতে পারেন না। কিছু সময়ের জন্য সুখ পাওয়া যায়, কিন্তু এক সময় এসে বুঝতে হয় যে মিথ্যার আজও দীর্ঘস্থায়ী হয় না। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।